জেনারেল মঈন আমাকে শেষ পর্যন্ত বলে, আমিন তুমি একটু মাইকটা নাও, একটু শান্ত করার চেষ্টা করো। আমি মাইকটা নিলাম। প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম, তোমরা যদি শোরগোল করো তো দেশটা সর্বশান্ত হয়ে যাবে, দেশটা চলে যাবে। কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল। হয়তো আল্লাহ তাআলা বলল যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, বিডিআর শেষ হয়ে গেছে, শত্রু কিন্তু অপেক্ষা করতেছে যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি, সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশ খতম হয়ে যাবে। আমি ঠিক এই কথা বলছিলাম। আমি যতটুকু মনে কথাকে আমি হাজির নাজির করে বলছি, আমি এই কথা বলেছিলাম, দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে, তোমরা যদি আমাদের কথা না শুনো, শান্ত না হও, শৃঙ্খলা ফিরিয়ে না আনো, তাহলে কিন্তু আর একটা বাহিনীতে তারা ঢুকে যাবে, আর্মিকে শেষ করে দিবে। এটা আমি কেন বলেছিলাম, আমি জিয়াউর রহমানের সময় প্রত্যেক সপ্তাহে একটা করে কূপ হতো আর্মিতে, তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র। আর এই কূপ দেখতে দেখতে খুব তিক্তব্যক্ত হয়ে গেছিলাম, আর কত কূপ দেখবো। জিয়াউর রহমান যখন চিটাগাঙে মারা যান, তখন আমি চিটাগাঙেই ছিলাম। এই রক্তক্ষরণ অনেক দেখেছি আর্মিতে, অনেক হত্যা দেখেছি। তো এই কথা বলার পর কেন জানি অফিসাররা একটু ঠান্ডা হলো, কিছুটা ঠান্ডা হলো। ঠিক আছে, আসলেই তো তাই। অফিসাররা আমাকে জেনারেল মঈন পরে বললেন, ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে, 6টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে, শত্রুকে তারা খুঁজে বের করবে, কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে। তো আমি জেনারেল মঈন আমার সাথে পরে শেয়ার করলেন, ওনার অফিসে আসার পরে আমি না, সেটা আমরা হতে দিতে পারি না। এটা হলে হবে কি, অফিসাররা একদিকে চলে যাবে, সৈনিকেরা একদিকে চলে যাবে, দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে, দেশে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জেনারেল মঈন আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে, যে কোনো সময় তারা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনারা উঠায় নিয়ে যাবেন। আমরা না, এটাও আমরা হয়তো দেবো না। এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর মানে 3টা ডিভিশনের একটা ব্রিগেড, একটা আর্মি কমান্ড, সেটা কুমিল্লার মুখে তারা ঢোকাবে প্ল্যান করেছিল। এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম, বিরাট বড় বিপদ। বিডিআর তো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বিশ্রীভাবে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যাই হোক, এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে। পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। আজম এবং নানক, এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বিডিআর এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম আর দেয়ালের ওখানে হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে উনি রুমাল দিয়ে ঘামটা মুছতেছেন। বলে ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। দেশটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা। যেদিন পাদুয়া এবং রোমানির ঘটনা হয় তার 2 দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে ওখানকার ডিফেন্স মিনিস্টার, একজন রিটায়ার্ড মেজর ছিলেন, উনি বলেছিলেন যে আমরা এটা প্রতিশোধ নেবো একদিন, উইল টেক রিভেঞ্জ। উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব। আপনাদের যদি আবার খেয়াল থাকে, কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও, ওনার কমান্ডারকে বলেছেন, ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন, এবং বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো। আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে? আমি 15 দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি। আমি কিন্তু ওখান থেকে ওখান থেকে ড্র করেছি। ওইটাই ছিল ওয়ার্নিং। তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছে, রংপুরে ডিস্টার্ব করতে চায়, চিটাগং ডিস্টার্ব করতে চায়, বান্দরবান ডিস্টার্ব করতে চায়, চিটাগং ফেনী রোডে ডিস্টার্ব। আপনাদের এগুলো বুঝতে হবে, সিগন্যালগুলো বুঝতে হবে। দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল। তারপরে আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি, কিছুই তো নাই এখানে, কিছুই তো হয়নি, কিছুই হয়নি। কাজে আমাদের সার্বভৌমত্ব কিন্তু সবসময় আন্ডার থ্রেট, এতটুকু বুঝতে হবে। জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। সাধারণ মানুষ বুঝলেই দেশটা টিকে যাবে। এই দেশকে পদানত করা অত সহজ নয়। আমাদের এখন 12টা ডিভিশন আছে, আর্মি ডিভিশন আছে, আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে, আমাদের বড় একটা আনসার ফোর্স আছে, আমাদের বড় একটা বিএনসিসি ফোর্স আছে, আমাদের 18 কোটি মানুষ আছে। এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপরে 2টা গ্রেনেড শেখাই দিই,
যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়ার জন্য। 10 লাখ এই অ্যাবেল বডি আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মির ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। এবং আমরা লিডারশিপ দেব, আমরা আপনাদের ডিরেকশন দেব, আপনাদের প্রশিক্ষণ দেব, আপনাদের সরবরাহ দেব, আপনাদের গান দেব, আপনাদের ম্যাগাজিন দেবো। সেই ক্ষমতা আমাদের রয়েছে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে আমরা চলবে না, নো ওয়ে, সরি। আমরা অনেক দেখেছি এবং বিডিআর ঘটনাটা এটা শুরু হয়েছিল, সেটা চলতেছে, আজকে পর্যন্ত চলতেছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে, আর কোন জায়গায় আগুন লাগবে আল্লাহ পাক জানেন। আপনারা সাবধানে থাকবেন। আমার বয়স হয়ে গেছে, আমি এখন 70 বছর হয়ে গেছে। আমরা কী বা করতে পারি, হয়তো বা দিক নির্দেশনা দিতে পারি, আর কী বা করতে পারি। বাট ছাত্রদেরকে, ইয়াং স্টার যারা আছে, আমাদের সেনাবাহিনীকে, আমাদের আনসার বাহিনীকে, আমাদের আমি বিজেপিকে কোনোদিন বিজেপি বলি না এখন পর্যন্ত, সবসময় বিডিআর বলি। কাম হোয়াট মে, আই অলওয়েজ সে বিডিআর। আমি সবসময় বিডিআরই বলি। হ্যাঁ, বিডিআর নামটা আনতে হবে ফেরত। এটা আমরা বলবেন ভালো করে, বিডিআর নামটা আবার আসতে হবে। বিডিআর নামটা না বলে কেন ভালো লাগে না। যাই হোক, আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী, আত্মার শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন। আমরা চেষ্টা করেছি। ও আচ্ছা, সেনাবাহিনী ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি। আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম, আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন, তখন আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো। করলে আপনারা করেন। আমি হেডকোয়ার্টার আসার পর জেনারেলম্যানকে বললাম, স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে। যাই হোক, এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে, যে বাইরে যাই হোক আর্মির একটা ইনকোয়ারি থাকতেই হবে। তো জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো। তার কিছুদিন পরে আমি একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম, কাজে আর ফলো করি নাই, জানি না।